নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি তালিকা প্রকাশ। শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশেই বিচারাধীন বিচারে বিচার বিভাগ। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, প্রথম দফা ভোটের আগে 5 সপ্তাহ সময়, এখনো পর্যন্ত কতজন বিচারাধীন নাম নিষ্পত্তি? দেখো, এখনো পর্যন্ত 23,30,000-এরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন, যেটা কমিশনের তরফে জানানো হয়েছে। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল, ফলত আজকে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। যাদের অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, সাপ্লিমেন্টারি তালিকা আকারে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে। তবে কত সংখ্যক নামের তালিকা প্রকাশ করা হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সম্ভবত আগামীকালই প্রথম পর্যায়ে আগামীকালই সম্ভবত প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, এবং তারপর প্রতি সপ্তাহেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চায় নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বিশেষত প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এই কারণেই, যাতে যাদের মূলত নিষ্পত্তি অর্থাৎ যারা বাতিলের খাতায় থাকবেন তারা যাতে ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করতে পারেন, সেই কারণেই প্রতি সপ্তাহে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন বলে কমিশন সূত্রে খবর। আজ সম্ভবত কমিশনের তরফে গোটা বিষয়টি আরও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ব্যাপারে আর কি কি সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। তবে আগামীকালই প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার সম্ভাবনা প্রবল নির্বাচন কমিশনে, এবং তারপর প্রত্যেক সপ্তাহেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বেশ, ছাব্বিশে বিজেপির টার্গেট বাংলা, মাটি কামড়ে কেন্দ্রীয় নেতৃত্ব। এক গুচ্ছ কর্মসূচি রয়েছে ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদি, অমিত শাহের, জেপি নাড্ডার এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে, কবে কোথায় কর্মসূচি জানাবো আপনাদের। তবে তার আগে আরও একবার জানিয়ে রাখি, ছাব্বিশে বিজেপির টার্গেট বাংলা, ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদির এক গুচ্ছ কর্মসূচি। রাজ্য জুড়ে জনসভা, রোড শো করবেন নরেন্দ্র মোদি। সভা করবেন জেপি নাড্ডা, অমিত শাহ। 26শে বিজেপির টার্গেট বাংলা। ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে বিজেপি, এবং 26শে বিজেপির টার্গেট বাংলা। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এক গুচ্ছ কর্মসূচি আগামী 1 মাস, কি কি কর্মসূচি, কবে থেকে শুরু হচ্ছে? সুস্মিতা, শোনা যাচ্ছে? সুস্মিতা, শোনা যাচ্ছে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করব। তবে তার আগে আরো একবার জানাই, 26শে বিজেপির টার্গেট বাংলা, ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, তার একগুচ্ছ তাদের কর্মসূচি রয়েছে। রাজ্য জুড়ে জনসভা করবেন, রোড শো করবেন নরেন্দ্র মোদি। ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদির কর্মসূচি। রাজ্য জুড়ে জনসভা করবেন, রোড শো করবেন নরেন্দ্র মোদি। 8টি রোড শো সভা করবেন অমিত শাহ। ভোট প্রচারে জনসভা করবেন নীতিন নবীন, সভা করবেন জেপি নাড্ডাও। আরও ডিটেল জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, 26শে বিজেপির টার্গেট যে বাংলা, এবং এক গুচ্ছ আগামী 1 মাস কর্মসূচি রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 1 মাসে একগুচ্ছ কর্মসূচি সারবেন, এবং ইতিমধ্যে এই নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আর নির্বাচন ঘোষণা হওয়ার পরেই বঙ্গ বিজেপির নেতারা যেমন প্রথম দফার যে ভোটার তালিকা, প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, তার পাশাপাশি নির্বাচনী প্রচারে জোর দিতে এবার বঙ্গে আসছেন একগুচ্ছ দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং যার মধ্যে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে যেমনটা বিজেপি সূত্রে খবর, আগামী 1 মাসে প্রচারে ঝড় তুলতে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 14টি জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 14টি কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে তার। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি এ রাজ্যে আসবেন। জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 8টি কর্মসূচিতে যোগদান করবেন তিনি। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি আসবেন এ রাজ্যে, জনসভা করবেন রোড শো। সুতরাং গোটাটা মিলিয়ে বিজেপির সর্বভারতীয় স্তরের যারা নেতৃত্ব তারা যেমন আসবেন, তার পাশাপাশি ভিন রাজ্যের নেতা
বিজেপির অন্যতম মুখ, অন্যতম বিজেপির বলা যায় যে দাপুটে নেতা যোগী আদিত্যনাথ, তারও আসার কথা রয়েছে এ রাজ্যে এসে তিনি জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 7টি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নির্বাচনী প্রচারের ক্ষেত্রে। সবটা মিলিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেমন এই মুহূর্তে ফিক্সড করে দিয়েছে, লক্ষ্য বেঁধে দিয়েছে টার্গেট 26-এর নির্বাচনে বাংলাকে জয়। সেই জয়ের লক্ষ্যে যেমন এ রাজ্যের রাজ্য নেতৃত্ব আমরা গত 6 মাস ধরে দেখেছি নির্বাচনী প্রচার যেমন তারা সেরেছেন, জনসংযোগ সেরেছেন। এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত 2 মাস ধরে পরিবর্তন সংকল্প সভা, পরিবর্তন সংকল্প যাত্রার সূচনা সভা কিংবা তার শেষ সভা অর্থাৎ সমাপ্তি সভা, সেটা রায়দিঘি থেকে আরম্ভ করে ব্রিগেডের ময়দান গোটাটাই কাঁপিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই একই রকম ভাবে বিজেপির কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃত্ব নীতিন নবীন, অমিত শাহ কিংবা জেপি নাড্ডা আগামী 1 মাস তাদের একগুচ্ছ অর্থাৎ ঠাসা কর্মসূচি রয়েছে। বেশ। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী প্রার্থী হচ্ছেন বলে নিজেই জানালেন অধীর চৌধুরী। পার্টি চাইছে তাই প্রার্থী হতে রাজি বলেই জানান। কি জানালেন আর জানবো। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, শেষমেশ অধীর চৌধুরী স্বীকার করে নিলেন বহরমপুরের যে তিনি কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সেটি কিন্তু বাস্তবে স্বীকার করে নিলেন। আজকে সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি দাবি করেন যে যেহেতু তাকে পার্টি চাইছে এবং কর্মীরা চাইছে তাই তাকে দাঁড়াতে হবে এবং যেহেতু পার্টির তিনি অনুগত সৈনিক একজন কর্মী, সেই কারণে কিন্তু তাকে তার পার্টির যে দাবি সেই দাবি মানতে হবে। সেই কারণে তিনি বিধানসভায় দাঁড়াবেন বলে কিন্তু ঠিক করেছেন। এবং অধীর চৌধুরী গত 5 বারের সাংসদ এই বহরমপুর তোমার লোকসভা কেন্দ্র থেকে, এবং বহরমপুর লোকসভা কেন্দ্রেরই যেহেতু বহরমপুর বিধানসভাটা পড়ছে সেই কারণে তার পক্ষে সহজ হবে বলে কিন্তু দাবি করেছেন অধীর চৌধুরী। যদি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন নারুগোপাল মুখোপাধ্যায় এবং গতবারে বিজয়ী ছিলেন বিজেপি তোমার সুব্রত মৈত্র, দুইজনের কিন্তু নাম ঘোষণা হয়ে গেছে। কংগ্রেসের এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তারপরেই কিন্তু আজকে কিন্তু তিনি স্বীকার করলেন যে তিনি কংগ্রেসের যেহেতু দল চাইছে সেই কারণে তিনি প্রার্থী হচ্ছেন এবং সেই দিক থেকে কিন্তু যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ। তবে বেশ কিছুদিন থেকেই তিনি যে দলীয় অফিসে যে সাংবাদিক সম্মেলন এবং সেখানেই কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, সেই জায়গা ছেড়ে কিন্তু তার যে নিজের বাসভবন যে চৌধুরী বিলা, সেখানেই কয়েকদিন ধরেই তিনি বসতে শুরু করেছিলেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ করতে শুরু করেছিলেন। তখন থেকে কিন্তু কর্মীদের মধ্যে একটা জল্পনা শুরু হয়েছিল শেষ পর্যন্ত তিনি কি বিধানসভার প্রার্থী হচ্ছেন, এবং শেষ পর্যন্ত কিন্তু তাতেই কিন্তু সিলমোহর দিলেন অধীর চৌধুরী এবং যে প্রার্থী তালিকা প্রকাশিত হবে সেখানে হয়তো অধীর চৌধুরী নিজে বিধানসভা প্রার্থী হচ্ছেন এবং মানুষের কাজ করা সহজ হবে বলে কিন্তু জানিয়েছেন অধীর চৌধুরী। বেশ। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা, আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সামনে। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি ম্যান, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। ভোটে প্রচার শুরু, দেওয়ালে দেওয়ালে দেওয়াল দখলের লড়াইও শুরু। অভিযোগ পাল্টা অভিযোগে হাওয়া গরম। পশ্চিমবঙ্গে দুদফা বিধানসভা ভোট, কোমর বেঁধে প্রচার শুরু। প্রচারে বড় অস্ত্র দেওয়াল লিখন, দেওয়ালে নানা ছড়া কার্টুন, দেওয়ালে প্রার্থী পরিচিতি। সেই দেওয়াল দখলের অভিযোগ নানা জায়গায়, যেমন উত্তর 24 পরগনার দেগঙ্গা। এখানে তৃণমূলের দেওয়াল দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পদ্ম শিবিরের পাল্টা দাবি ওই দেওয়াল তাদেরই। এই দেয়াল ভারতীয় জনতা পার্টির দেয়াল, ওরা এসে দখল করেছে। টিএমসিরা ওরা তো ভয় পেয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে এবারে সরকারে টিএমসি থাকবে না, তো সেই জন্য ওরা এইবারে দেয়াল দখলের লড়াই শুরু করেছে। তৃণমূলের কংগ্রেসের দেয়াল দখল করলে আমাদের কিচ্ছু যায় আসবে না। মমতা ব্যানার্জি মা মাটি সরকার, এটা মানুষের মনে খোদাই করা হয়ে গেছে। মানুষ জানে এই 2026-এ মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, এটা মানুষের মনে অন্তরে গেঁথে গেছে।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানকার ঘাটাল মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি দেওয়ালে লেখা তৃণমূল, সেই লেখা মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তরজা। এসব তৃণমূলই করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিগত দিনে তৃণমূল আমার নামে বড় পোস্টার দিয়েছিল, আমরা বলেছিলাম যে তৃণমূল আমাদেরকে ভয় পাচ্ছে, সেই জন্য এরকম করছে। আর ঘাটালে যিনি দাঁড়িয়েই বলছে আমি জিতে গেছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিকাশ কর যে ভাষায় বলতাম সেই ভাষায় বলছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ঘাটাল তো উনি হারবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। বিজেপি কোথায় কি হালে পানি না পেয়ে তারা অপপ্রচার শুরু করে দিয়েছে, কোথায় দেয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে। ঘাটালের মানুষ একবারে রেজিমেন্টেড হয়ে আছে, শুধু ভোটের দিন আসলেই তারা বোতাম টিপে শ্যামলী সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, এখানে সিপিআইএম এর দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খাসফুল শিবির মানতে নারাজ। এ নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআইএম। যেগুলো আমাদের দেয়াল ছিল সিপিআইএম এর, সেই দেয়ালগুলোকে আমরা চুন করে সিপিআইএম লিখে রেখেছি। তৃণমূলের একটা বাহিনী বেরিয়ে সমস্ত দেয়াল আমাদের সিপিআইএম লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দিচ্ছে। এটা আমরা নির্বাচন কমিশন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি। না এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। দেওয়াল প্রচুর আছে, এখনো দেওয়াল অনেকগুলো খালি রয়েছে, ঠিক আছে। আমরা কারোর দেওয়াল কেন নিতে যাব? যদি মুছেই দিতাম তাহলে এখানে সিপিএম এখনো লেখা রয়েছে, আর পাশে ওনাদের দেওয়ালটাও খালি রয়েছে। বুধবার অনেক প্রার্থী দেওয়াল লিখে প্রচার শুরু করেন। নিউজ 18 বাংলা। খড়গপুর সদর নিজের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার থেকেই শুরু করে দিলেন ভোট প্রচার। নিজের ঘাঁটিতে দিলীপ ঘোষ, খড়গপুর সদরে আবারও বিধানসভা ভোটের লড়াইয়ে। বুধবার থেকে কোমর বেঁধে প্রচারে দিলীপ ঘোষ খড়গপুরের চৌরঙ্গি মোড় থেকে শুরু করেন বাইক মিছিল। খড়গপুর শহরে বাইক মিছিল শেষ, তারপর একাধিক মন্দিরে পুজো। জায়গায় জায়গায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মী সমর্থকরা। সালে এই খড়গপুর সদর থেকে প্রথমবার বিধায়ক হন দিলীপ ঘোষ। কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে হারান ৬৩০৯ ভোটে। ২০২১-এ বিজেপি দাঁড় করায় হিরণ চট্টোপাধ্যায়কে, তিনি জেতেন ৩৭৭১ ভোটে। এবার ২৬-এ খড়গপুর সদরে ফের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা, সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। এদিন খড়গপুর সদরে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও। ময়দানে নেমেই নিশানা করেন বিজেপি প্রার্থীকে। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। কে বহিরাগত কে কি তো কত উনি হারলেন কেন? যদি এখানকারই হন, সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়ে এসে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।
প্রচারের সৌজন্য ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীকে প্রণাম করেই প্রচারে রঞ্জনশীল শর্মা। বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে মা বলে প্রণাম, উত্তরীয় দিয়ে মিষ্টিমুখ করিয়েই প্রচারে রঞ্জন। তৃণমূল প্রার্থীকে আশীর্বাদ বিজেপি প্রার্থীর। দেশকে রক্ষা করো, শুভ বুদ্ধি হোক। প্রচারের সৌজন্য ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীকে প্রণাম করেই প্রচারে রঞ্জনশীল শর্মা। বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে মা বলে প্রণাম, উত্তরীয় দিয়ে মিষ্টিমুখ করিয়ে প্রচারে রঞ্জন। তৃণমূল প্রার্থীকে আশীর্বাদ বিজেপি প্রার্থী। ওনার আশীর্বাদ দিয়ে প্রচার শুরু করছি। এটা একেবারে ব্যক্তিগত সম্পর্ক। লড়াই হলো একটা আদর্শের সঙ্গে একটা আদর্শের লড়াই, মানুষের সেবার লড়াই হবে। মানুষ তার কাছে হিসাব চাইবেন। নাম্বার দেওয়ার আমি নেই, জনগণ দিবে। আগামী 23 তারিখে খুব সম্ভবত 0ই দেবে। মা ছেলের জয় না, না প্রার্থী মা, না প্রার্থী ছেলে। ধর্ম অধর্মের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমরা ধর্মের জয় চাইছি। রাজনীতির ক্ষেত্রে রাজনীতি আলাদা, ওর মেরু আলাদা, আমার মেরু আলাদা, হতেই পারে। আমি ছেলেকে আমার ভাবনায় আনতে পারিনি, এটা হচ্ছে আমার ডিসক্রেডিট। চুচুড়ায় প্রচারের সৌজন্য মানভঞ্জন পরামর্শ। বিধায়কের বাড়িতে বাম প্রার্থীকে প্রণাম দেবাংশুর। বিধায়কের বাড়িতে প্রচারে বাম প্রার্থী সুনীল সাহা। বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে দেবাংশু। বিধায়ক ও বাম প্রার্থীকে প্রণাম তৃণমূল প্রার্থী দেবাংশু। তোমার বিরুদ্ধে সবটাই সৌজন্য, এর মধ্যে কিছু খোঁজার নিরর্থক। এইটাই থাকা উচিত। একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যারা থাকে শিষ্টাচার, তারা এটা করে। আমরা হাত জোড়ে করি, মানুষকে সম্ভাষণ করি। যারা করে ঠিক আছে, ভোট হবে নীতির ভোট, হ্যাঁ, এবং সেই প্রশ্নে মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। দেবাংশু যেতেই মানভঞ্জন অসিতে। টিকিট না পেয়ে আগে অভিমানী অসিত মজুমদার। অভিমান ভুলে এবার দেবাংশুর হয়ে ব্যাটিং অসিতে। আমি দাদাকে অনুরোধ করেছি, আমি দাদাকে বলেছি, দাদা আমাকে আমার পাশে তোমাকে দরকার। তা আমার সেই অনুরোধে দাদা সাড়া দিয়েছেন। অসিতদার হাত থেকে শুধু মশালটা নিয়ে অসিতদাকে সঙ্গে নিয়েই দৌড়ে। ও আমার প্রায় সন্তানের মতো। ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। প্রার্থী জিতুক, সেটার জন্য যা করার করবো। আমরা তৃণমূল যখন রাস্তায় নামবো না, সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। বাম প্রার্থীকে পরামর্শ দেন বিদায়ী বিধায়ক। বামের ভোট রামের ঝুলিতে যাওয়া ঠেকানোর পরামর্শ। না না, 100 বার এইটা আমি মেনটেন করি। চলো চলো, এই প্রসঙ্গে ভগবান আছে। চলো, এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলে যাই। আপনি মানুষের কাজ করেছেন, তোমাদের ভোট যেন বিজেপিতে না যায়, এইটা দেখো। নিজের ভোটটা নিজের, বামপন্থী ভোট তোমার ঝুলিতে আর লাগাও। তোমার সিপিএমরা তোমাকে ভোট দিচ্ছে না বিজেপিকে ভোট দিচ্ছে, সেইটা আগে বাঁচাও। আমি তোমাকে ভেতরে কথা বলছি, তোমাকে তোমার সিম্বলে সিপিএম ভোট দিচ্ছে না। সিপিএম এর ম্যাক্সিমাম লোক বিজেপিকে ভোট দিচ্ছে। এইটা তুমি আটকাও, তাহলে তোমার পার্সেন্টেজ বাড়বে। আমি তোমাকে ভাইয়ের মতো বললাম, ঠিক আছে। দেখো, খড়গপুর সদরে প্রচারে তৃণমূল প্রার্থী। খড়গপুরে বসবাসকারী তেলেগুদের সঙ্গে কথা। তেলেগু নববর্ষের শুভেচ্ছা বার্তা। হ্যালো, হ্যাপি উগাদি বেটা। মা হ্যাপি উগাদি, হ্যাপি উগাদি। আচ্ছা দাদা, আমি তো ঘরের ছেলে, আমি তো দিলীপ ঘোষের মতো বাইরের ছেলে নয়, কলকাতার লোক নয়, দুর্গাপুরের লোক নয়। আমি এখানে রোজ এমনি চা খেতে একলা আসি, মন্দিরেও একলা আসি, ওদের সাথে আড্ডা মারতেও একলা আসি। আজও একলা এসছি, সাথে আমার কয়েকজন কর্মী নিয়ে এসছি। সেই জন্য আমরা তো বহিরাগত না, আমাদের 4টে স্করপিও নিয়ে 5টা কমান্ডার নিয়ে আসতে হবে না। ঘরের ছেলে একলাই আসবে, বাড়ি বাড়ি ঢুকবো, চা খাবো, হ্যাপি উগাদি বলবো, তাদেরকে শুভেচ্ছা জানাবো, তারা আমাকে শুভেচ্ছা বিনিময় করবে। हैप्पी उगादी, आपका अच्छा चले, नया साल। जी हैप्पी उगादी, नया साल आपका अच्छा चले, हैप्पी उगादी, आशीर्वाद। গানে গানে ভোট প্রচার। গান বাঁধলেন বিজেপি প্রার্থী। হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার। গানে তৃণমূলকে খোঁচা বিজেপি প্রার্থীর। চারিদিকে ধারে নিন্দুকেরা নিন্দা করে, তাতে কি বা ক্ষতি? নিন্দুকেরা নিন্দা করে, তাতে কি বা ক্ষতি?
চারিদিকে দেখো সবাই পদ্ম ফুলের জটি, চারিদিকে দেখো সবাই পদ্ম ফুলের জটি। বাংলা এবার ফুটবে ভাই রে, আরে বাংলাতে আজ ফুটবে ভাই রে, সবই পদ্ম ফুল। আরে নিঃশেষ হয়ে যাবে দেখো বাংলার তৃণমূল, ওরা সবাই গাইছে দেখো উন্নয়নের গান। 26,000 চাকরি গেল উন্নয়নের দান। ওদের কিছু বলতে গেলে বলে দিচ্ছে শিশু সাথী, আর চাকরি চাইতে গেলে ওরা পাছায় মারে লাথি, ওরা পাছায় মারে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম।